আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই এক্সাম্পলটা থেকে শুরু, যে ডিসি জেনারেটর যে এই স্লাইডটা দিছিলাম, তো এখান থেকে দেখতেছি কোশ্চেনে বলা আছে এ শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর delivers a load current of 30 ampere at 220 volt, has armature and series field and shunt field resistance of 0.05, 0.3 and 200 ohm respectively। তাহলে বলা আছে কি লোড কারেন্ট হলো 30 এম্পিয়ার, তো এই জন্য এটা হলো লোডটা, আর এই যে এখানে 30 এম্পিয়ার দেখাইছে, আর এই যে 220 ভোল্ট লোডের রেসপেক্টে ভোল্টেজ। আর এখানে বলা আছে আর্মেচার সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, তো আর্মেচারের রেজিস্ট্যান্স বলা আছে 0.05, সেটা এখানে দেখানো হয়েছে। আর সিরিজ ফিল্ড এটা এখানে দেখানো হয়েছে। আর্মেচারের সাথে যেটা সিরিজ আসে ওইটাকে সিরিজ ধরছে, আর প্যারালাল যে ব্রাঞ্চটা আছে সেটাকে ধরছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, এটা হলো যে 200 ওহম। এগুলো দেখানোর পরে বলছে যে ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ অ্যান্ড দ্য আর্মেচার কারেন্ট, অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্রপ। আচ্ছা, এখানে বলছে আমরা জানি যে দুইটা করে ব্রাশ থাকে, তো তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ, ব্রাশের টোটাল ভোল্টেজ ড্রপ হবে আমার 2 ভোল্ট, যেহেতু দুইটা থাকে 1 ভোল্ট করে 2 ভোল্ট। আচ্ছা, এখন দেখি এখানে কীভাবে কি করছে। ফার্স্টে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে ফেলতে পারলে খুবই ইজি আর কি অঙ্কটা করা। এই জন্য পরীক্ষায় আমরা চেষ্টা করব ফার্স্টে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করে ফেলতে, তাহলে কারেন্ট ভোল্টেজগুলো বের করাটা ইজি হবে, না হলে একটু ভুল হয়ে যেতে পারে। তো ফার্স্টে বের করছে ভোল্টেজ ড্রপ ইন সিরিজ উইন্ডিং, এই সিরিজ উইন্ডিংয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এখানে জাস্ট ভি ইকুয়ালটা আই আর, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স আছে 0.3 আর কারেন্ট দেওয়া আছে 30, তো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা সিরিজ ফিল্ড উইন্ডিংয়ে যে পরিমাণ ড্রপ হয় সেটা পাবো। আর শান্ট উইন্ডিংয়ে যদি আমরা ড্রপ পেতে চাই সেই ক্ষেত্রেও এখানে করা হয়েছে কি যে শান্ট ফিল্ড উইন্ডিংটা এই শান্ট কারেন্ট না বের করেও করা যেত, যে ভেহিকলটা আইআর করে করা যেত। এখানে করছে ওরা এই পুরো ব্রাঞ্চটা কিন্তু শান্ট ফিল্ড উইন্ডিংয়ের সাথে প্যারালাল আছে, তো এই জন্য এরা করছে এই ব্রাঞ্চটার ভোল্টেজটা পুরো বের করে নিছে। তো এই ব্রাঞ্চের ভোল্টেজ এখানে কত আছে 220, আর এইখানে একটু আগে বের করা ছিল যে 9 ভোল্ট, তাহলে এই পুরো ব্রাঞ্চটাতে আমার টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে 229 ভোল্ট। তো এই জন্য এরা করছে কি, যেহেতু এটা প্যারালাল আছে এইটার পুরো ব্রাঞ্চ বের করে এটার সাথে যেহেতু প্যারালাল আছে, তো বলে দিছে এই ব্রাঞ্চটার ভোল্টেজও এটার সেম হবে। আলাদা করে ভেহিকলটা আইআর করেনি, ওইভাবে করলেও হয়তো আর কি। আচ্ছা, এরপরে এখানে পরে শান্ট কারেন্ট বের করছে, তো শান্ট কারেন্ট বের করছে, এখানের ভোল্টেজটা তো একটু আগে বের করছি, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর করলেই হয়ে যাচ্ছে। এটা হলো ভি এখানে বাইর করছে, আর রেজিস্ট্যান্স হলো 200, তো ভাগ দিলে আমি শান্ট কারেন্টটা পেয়ে যাচ্ছি। আর আর্মেচার কারেন্ট হবে এই দুইটার যোগফল, যেহেতু আর্মেচার কারেন্টটা আমার লোডেও যাচ্ছে, আবার শান্ট ফিল্ড উইন্ডিং যেটা সেটাতেও সাপ্লাই দেওয়া হচ্ছে ফিল্ড কারেন্ট ক্রিয়েট করার জন্য। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে কত, আমার 1.145 হচ্ছে আমার এই শান্ট কারেন্ট, আর এখানে যে লোডে যাচ্ছে যেটা 130 এম্পিয়ার, যেটা এই যে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে আমি আর্মেচারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে সেটা পেয়ে যাচ্ছি। তো এখন যদি আই আর করি তাহলে আর্মেচারের ভোল্টেজটা পাওয়া যাব। এটা কিন্তু কোশ্চেনে বের করতে বলছে আই এ, এটা তাহলে একটা অ্যান্সার অলরেডি বের হয়ে গেছে, এখন আমাদের ইনডিউসড ইএমএফটা বের করতে পারলেই হবে। তো এখানে আইআর করে আর্মেচারের ভোল্টেজটা বাইর করছে। ব্রাশ ড্রপ যে আমি আগে যেটা বলছি, একটা ব্রাশের ড্রপ দেওয়া আছে 1 ভোল্ট, তাহলে দুইটার হবে 2 ভোল্ট। তাহলে ইনডিউসড ইএমএফটা হবে আমার যে টার্মিনাল লোডের যে ভোল্টেজটা, টার্মিনাল ভোল্টেজ প্লাস আমার সিরিজ ড্রপ প্লাস ব্রাশ ড্রপ, আর হলো আর্মেচারের ড্রপটা। আর শান্ট ফিল্ড উইন্ডিংয়ের ড্রপটা বাদ দেওয়া হয় কারণ এইটার ড্রপটা খুব কম হয়, তো এই জন্য এই বইয়ের অঙ্কগুলোতে শান্ট ফিল্ড উইন্ডিংয়ের ড্রপটা বাদ দিয়েই করা হয়েছে। তো এখানে তাহলে টোটাল আসতেছে কত, ভ্যালুগুলো যদি আমি বসাই দিই, টার্মিনাল ভোল্টেজ এটা কোশ্চেনে দেওয়া আছে যে লোডের ভোল্টেজ কত 220, আর সিরিজ ড্রপ 9, আর ব্রাশ ড্রপ হলো আমার 2, আর হলো আর্মেচারের ভোল্টেজটা হলো এই যে 1.56। তো এগুলো যোগ করলে আমি যে ইনডিউসড ইএমএফটা সেটা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা তো বোঝা গেল নাকি সবার? কারো কোনো কোশ্চেন আছে?
হ্যালো, পরেরটাতে যাব। হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা জেনারেটর ইএমএফ হবে জেনারেটর, এটার একটা ফর্মুলা হিসেবে আছে। একটু আগে তো দেখলাম এমনি কারেন্ট ভোল্টেজ যোগ টোগ করেও বের করা যায়, তার আবার একটা শর্টকাটের ফর্মুলাও আছে। তো এখানে বিভিন্ন দিছে, যে ফর্মুলাটা কিভাবে আসে ওইটাও লিখছে। তো ওইটা আমাদের দরকার নাই, জাস্ট খালি ফর্মুলাটা মনে রাখলে হবে। তো এখানে কোনটা কি বোঝায় এগুলো জানতে হবে, ম্যাথে এগুলা বসাইতে হবে ভ্যালুগুলা। তো ফাই দ্বারা এখানে ফ্লাক্স পার পোল বোঝানো হয়, মানে ফ্লাক্স মিন করা হয়। আর জেড মানে হলো টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর এটা। আর এন হলো নাম্বার অফ পোলস, সরি এন হলো আর্মেচার রোটেশন ইন আরপিএম, মানে আর্মেচারের রোটেশন নাম্বার। এই আরপিএম মানে কি রেভুলেশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার সে রোটেট করতেছে আর্মেচারটা, সেটা এখানে বসাইতে হবে। আর 60 এটা তো এই সংখ্যাটাই থাকবে। আর পি হলো পোল নাম্বার, আর এ হলো নাম্বার অফ প্যারালাল পাথস ইন আর্মেচার। আচ্ছা, তো এগুলা গেল, এই সূত্রটা একটু মনে রাখতে হবে আর কি। আচ্ছা, পরে এগুলো এটা দিয়ে ম্যাথ আছে। আচ্ছা, আর এখানে ওই সূত্রটারই দুই রকমের উইন্ডিং হয়, যে আমাদের ওই আর্মেচারের যে উইন্ডিং আছে, তো দুই রকমের উইন্ডিং আছে। একটা হলো সিমপ্লেক্স ওয়েব উন্ড জেনারেটর বলে, আর একটা সিমপ্লেক্স স্ল্যাব উন্ড জেনারেটর বলে। তো ওই কোশ্চেনে এই ধরনের উইন্ডিংয়ের জেনারেটর বলা থাকলে সূত্রে কি চেঞ্জ আসবে সেটা এখানে বলা আছে। এই যে সরাসরি এখানে বলা আছে, এগুলা না দেখলে হবে। এই যে এইখানে বলা আছে একসাথে। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, একটু দেখাই। এই যে জেনারেটেড ইএমএফ ইজ, এইটা হলো সূত্র ছিল, একটু আগে দেখালাম। তো যদি সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং বলে আর্মেচারের, তাহলে এর মান 2 বসাতে হবে। আর যদি সিমপ্লেক্স ল্যাপ উইন্ডিং বলা থাকে, তাহলে এর মান পি বসাইতে হবে, মানে তখন এ আর পি সেম হবে। আর ওয়েভ উইন্ডিং বললে আমাকে এ এর ইকুয়াল টু 2 বসাইতে হবে। তো এজন্য এটা মনে রাখতে হবে যে কোনটা ল্যাপ উইন্ডিং আর ওয়েভ উইন্ডিং, সেই অনুসারে এর ভ্যালুটা বসাতে হবে। সাধারণত ম্যাথে আলাদা করে এর ভ্যালু দেওয়া থাকে না, এইখান থেকে বসায় দিতে হবে। পোল নাম্বারটা দেওয়া থাকে, এর জন্য পোল নাম্বারটাই সিমপ্লেক্স ল্যাপ উইন্ডিংয়ের ক্ষেত্রে এর মান হবে, আর ওয়েভ উইন্ডিংয়ের ক্ষেত্রে সেটা এ ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, পরেরগুলো যাই। পরে এখানে টোটাল লস নিয়ে বলা আছে, ডিসি জেনারেটর কী কী লস হতে পারে। তো অন্যান্য যে আমরা যে ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর পড়ছি, অন্যান্য জায়গায় যা যা লস হয় এখানেও সবই প্রায় সেম, যে তারের মধ্যে দিয়ে আমার কপার লসগুলো হইতে থাকবে। তো এখানে এটা বলা আছে আর্মেচার কপার লস, ফিল্ড কপার লস। আর হলো ওই যে ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, ওইখানেও কিছু লস হয়, যেহেতু ব্রাশ যদি ওখানে কন্ডাক্টিং, কিন্তু ওই যেহেতু ওইটা একটা ফ্রিকশনের ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য ওখানেও কিছু একটু লস আছে। আচ্ছা, আর এখানে আছে ম্যাগনেটিক লস কি কি আছে। এর আগে তো দেখলাম কপার লস। ম্যাগনেটিক লসের মধ্যে হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, এগুলো আমরা ট্রান্সফরমারও দেখছি, এই লসগুলো ট্রান্সফরমারও হয়, কারণ ওইখানেও ম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপার আছে। তো এইখানেও তো ম্যাগনেটিক ইন্ডাকশন দিয়েই যেহেতু জেনারেটরটা চলে, তো এখানেও এই ম্যাগনেটিক লস এইটা আছে। তো হিস্টেরিস লসটা ছিল যে আমরা কোনো একটা জিনিস যদি বারবার ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন হতে থাকে, মানে বাংলায় বললে চুম্বকায়ন বিচুম্বকায়ন হতে থাকে, তাহলে সেখানে একটা ম্যাগনেটিক লস আছে। মানে ওই পদার্থটা কি পরিমাণ মানে চৌম্বক শক্তি নিজের মধ্যে ধরে রাখতে পারবে, সেটা কিন্তু ওই বারবার করতে থাকলে তার মধ্যে সেটা হ্রাস পায় আর কি। তো এটাকে হিস্টেরিসিস লস বলে। তো বাস্তবে যে মোটরে এমন ধরনের উইন্ডিংগুলো ইউজ করা হয় যাতে হিস্টেরিসিস লসটা কম হয়। এই যেমন এখানে বলা আছে, দিস লস ইজ ডিউ টু দ্য রিভার্সাল অফ ম্যাগনেটাইজেশন অফ দ্য আর্মেচার কোর, মানে আর্মেচার যেটার উপরে আমার উইন্ডিংটা পেঁচানো হইতেছে সেটা এমন মেটালের নেওয়া হয় যাতে লো হিস্টেরিসিস কোএফিশিয়েন্ট, যেখানে বলা আছে ফর রিডিউসিং দ্য হিস্টেরিসিস লস দোজ মেটালস আর চুজেন ফর আর্মেচার কোর হুইচ হ্যাভ এ লো hysteresis coefficient. Generally, special silicon steels such as স্টেলয়েস নামে একটা মেটাল আছে, মানে স্টিলের সাথে কোনো একটা জিনিসের অ্যালয় তৈরি করে কোনো আরও সাবস্টেন্স অ্যাড করে ওই ধরনের পদার্থ তৈরি করা হয়, যেটা লো হিস্টেরিসিস কোএফিশিয়েন্ট আসে, মানে সবচেয়ে কম লস হবে, যাতে আমি ম্যাগনেটিক ইন্ডাকশনটা ভালো পাই। আর এখানে এডি কারেন্ট লস নামে আরেকটা লস আছে, এটা হলো আর্মেচার, এই যেখানে বলা আছে আর্মেচার কোর রোটেটস, ইট অলসো কাটস দ্য
ম্যাগনেটিক ফ্লাক্স, মানে যেটার উপর উইন্ডিংটা পেঁচানো হইতেছে সেটাও কিন্তু কন্ডাক্টরের মতো কাজ করে। হ্যান্স অ্যান্ড ইএমএফ ইজ ইন্ডিউসড ইন দ্য বডি অফ দ্য কোর অ্যাকর্ডিং টু দ্য লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে কোরের মধ্যেও কিন্তু ইন্ডাকশন হইতে থাকে। ইন্ডাকশন হইতে থাকলে ওইখানে আমার ওই যে এই ইএমএফ ক্রিয়েট হইতে থাকবে, যেভাবে আমার উইন্ডিংয়েও আমার যে কারেন্ট তৈরি হতে থাকে। তো আমার কোরের মধ্যেও এরকম ইএমএফ তৈরি হতে থাকে। তো দিস ইএমএফ থ্রো দো ইজ স্মল sets up large current in the body of the core due to its small resistance. This current is known as eddy current. তো ওই কোরের মধ্যে আমার কারেন্ট ফ্লো করা শুরু করলে এই লসটা হইতে থাকে। তো এই জন্য এই লসটা কমানোর জন্য করা হয় কি, যেখানে বলা আছে ইন অর্ডার টু রিডিউস দিস লস দ্য কনসিকুয়েন্ট হিটিং অফ দ্য কোর টু এ স্মল ভ্যালু দ্য কোর ইজ বিল্ট আপ থিন লেমিনেশন, মানে লেমিনেশন করে করে তৈরি করা হয় উইন্ডিংটা। এই জন্য দেখা যাবে যে ওই কোরটায় একটু খাস কাটা থাকে, যাতে ওই আমার এই এডি কারেন্টের ফলে কারেন্টটা ফ্লো করতে না পারে, ফ্লোটা বাধা পায়। এই জন্য ওই লেমিনেশন করলে এডি কারেন্ট লসটা কম হয়। একেবারে জিরো করা যাবে না, কিন্তু এটার কারণেও কিছু লস হয়। এই লসগুলো খুবই কম যদিও, তাও কনসিডারেশনে এনে কমানোর জন্য থিন লেমিনেশনটা করা হইতেছে। আচ্ছা, আর এখানে মেকানিক্যাল লস আরেকটা আছে। মেকানিক্যাল লস হলো ফ্রিকশন লস, মানে ঘর্ষণের কারণেও কিছু লস টস আছে, যেহেতু মেকানিক্যাল জিনিস আছে মোটরের এই জেনারেটরের মধ্যে। আর এয়ার ফ্রিকশন উইন্ডোজ লস, মানে এয়ারের সাথে ফ্রিকশনের ফলেও কিছু লস হয়। তো এগুলোকে মেকানিক্যাল লস বলতেছে। অন্য ভাষায় এগুলোকে স্ট্রে লসও বলা হয় বা রোটেশনাল লসও বলা হয়। তো এইখানে একসাথে সবগুলা দেখাইছে লস। টোটাল লস কপার লস হইতে পারে, আয়রন লস হইতে পারে, মেকানিক্যাল লস হইতে পারে। কপার লসের মধ্যে এই যে এই ভাগগুলো দেখলাম, আয়রন লসের মধ্যে এগুলো, আর মেকানিক্যাল লসের মধ্যে এগুলো। আর এখানে বলা আছে জেনারেটরের ক্ষেত্রে স্ট্রে লস আর হলো শান্ট কপার লস, যেটা এটা কনস্ট্যান্ট। এই শান্ট কপার লসটা যেহেতু ফিল্ড উইন্ডিংটা আমার কনস্ট্যান্ট থাকে, মানে ফিক্সড থাকে। ফিল্ড উইন্ডিংটা তো মুভ করে না, মুভ করে হলে আমার আর্মেচার উইন্ডিংয়ের সাথে আমার লোডটা কানেক্ট আছে। তো এজন্য আর্মেচারের লসটা কিন্তু ওই লোডের উপর নির্ভর করে, কারণ লোডের রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে সেখানে কারেন্টটা ভেরি করতে থাকে। তো সেই কারেন্ট ভেরি হওয়ার কারণে আর্মেচারের লসটা চেঞ্জ হতে থাকে। এই জন্য আর্মেচারের লসটাকে এখানে বলা হইতেছে আর্মেচার কপার লস ইজ ভেরিয়েবল লস অ্যাজ ইট ভেরিস উইথ দ্য লোড কারেন্ট। আর স্ট্রে লস আর শান্ট কপার লসটাকে কনস্ট্যান্ট ধরতেছে। তাহলে টোটাল লস তাহলে আমাদের কি আসতেছে, আর্মেচার কপার লস প্লাস এই যে কনস্ট্যান্ট লস যেটা আছে, যে স্ট্রে লস আর হলো আমার শান্ট কপার লস, ওইটাকে ধরতেছে আমার কনস্ট্যান্ট লস। তো এখানে ফর্মুলা আকারে আবার দেখাইছে। তো এগুলো এই স্ট্রে লস আর শান্ট লস আমার ওই ক্যালকুলেশন করে বের করতে হবে। আর স্ট্রে লসটা জেনারেলি ম্যাথে সরাসরি দেওয়া থাকে, কারণ এই ফ্রিকশন এগুলো তো আসলে ক্যালকুলেশন করে বের করা যায় না, একটা ফিক্সড ভ্যালু আনুমানিক দেওয়া থাকে। তো আমরা কিছু ম্যাথ দেখি সামনে। আচ্ছা, আর এখানে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে যে আমি যদি ইনপুট পাওয়ার দেই, জেনারেটরে তো আমি মেকানিক্যাল ইনপুট পাওয়ার দিতে হয়, তারপর সেখান থেকে আয়রন আর ফ্রিকশন লস হইতে থাকে। আয়রন লস মানে আমার যে ম্যাগনেটিক লস সেটাকে বলতেছে। তো সেটা বাদ দিলে আমার ইলেকট্রিক পাওয়ার ডেভেলপ ইন আর্মেচার এই পাওয়ারটা আসে। এবার আর্মেচারের মধ্যে আবার লোডের মধ্যে আর্মেচারের উইন্ডিংয়ের মধ্যে কপার লস হইতে থাকে। তো ওইটা বাদ দিলে ফাইনালি আমি লোডে এই আউটপুটটা পাই। এরপরে এখানে জেনারেটরের ইফিসিয়েন্সি টার্ম আছে, মানে এই জেনারেটরটা কতটুকু ইফিসিয়েন্ট সেটা আমি যদি বের করতে চাই, এখানে 3টা প্যারামিটার অনুযায়ী সেটা বের করছে। মেকানিক্যাল ইফিসিয়েন্সি, তারপর আছে ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি, তারপর আছে ওভারঅল অর কমার্শিয়াল ইফিসিয়েন্সি। তো মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা মাপে হলো যে আমার টোটাল ওয়াটস জেনারেটেড ইন আর্মেচার, মানে কী পরিমাণ আউটপুট আমি পাওয়ার আমি বাইরে পাইছি, আর মেকানিক্যাল কী পরিমাণ আমি ইনপুট দিছি। আর ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি মাপে হলো ওয়াটস অ্যাভেলেবল ইন লোড সার্কিট টোটাল ওয়াটস জেনারেটেড, মানে কী পরিমাণ জেনারেটেড হয়েছে কি, আর একেবারে ফাইনালি আমি লোড সার্কিটে কী পরিমাণ পাইতেছি। যেহেতু কপার লস হওয়ার কারণে আর্মেচারে কিছু লস হয়ে যেতে পারে, তো লোডে আমি ফুল যেটা তৈরি হইতেছে সেটা পাবো না আর কি, এজন্য একটু কম হবে এই দুইটার ভ্যালুর মধ্যে। আচ্ছা, তারপর এখানে ওভারঅল কমার্শিয়াল ইফিসিয়েন্সির মধ্যে আছে ওয়াটস অ্যাভেলেবল ইন লোড সার্কিট আর মেকানিক্যাল পাওয়ার সাপ্লাইড। তো এই তিনভাবে আমার জেনারেটর এফিসিয়েন্সিগুলো আমি বের করতে পারি। তো এখানে বলা আছে ইট ইজ অবভিয়াস দ্যাট ওভারঅল এফিসিয়েন্সি যেটা এটা
এই দুইটার মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে। এটাকে বলা হইতেছে ইটা ই, আর এটাকে বলা হইতেছে ইটা এম, মানে মেকানিক্যাল থেকে ইটা এম লেখছে আর ইলেকট্রিক্যালের জন্য ই দিছে ইটা ই, আর ওভারঅল কমার্শিয়ালের জন্য সি দিছে ইটা সি। তো ইটা সি ইকুয়াল টু ইটা এম ইন্টু ইটা ই, মানে এই দুইটা কাটাকাটি করলে দেখবো যে এটা চলে আসে, কারণ এই যে এইখানের টোটাল ওয়াট জেনারেটর এই দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এটা চলে আসে। তো এই জেনারেটর ইফিসিয়েন্সি এটা দেখবো, আর প্র্যাকটিক্যালি এই ভ্যালুটা 95% রাখার জন্য চেষ্টা করা হয়। আচ্ছা, আর এখানে আছে আমাদের কন্ডিশন ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি, মানে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কোন রেসপেক্টে পাওয়া যাবে জেনারেটরের ক্ষেত্রে। তো এখানে ডিফারেন্সিয়েশন করে বের করছে, কারণ ম্যাক্সিমাম বের করতে গেলে আমরা জানি যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে 0 করতে হয়, তাহলে পরে সেখান থেকে কন্ডিশনটা পাওয়া যায়। তো এখানে এই জন্য আগে ইফিসিয়েন্সির আমার একটা ফাংশন ক্রিয়েট করে নেওয়া হয়েছে, দেন ওইটা ডিফারেন্সিয়েশন করে আমার ওই কন্ডিশনটা বের করা হয়েছে। তো আগে আমরা দেখি যে ইফিসিয়েন্সির ইকুয়েশনটা আমরা কীভাবে বাইর করব। তো এখানে জেনারেটর আউটপুট ইকুয়াল টু ভিআই, আর জেনারেটর ইনপুট ইকুয়াল টু হতেছে আউটপুট প্লাস লস, মানে ইনপুট পাইতে গেলে আমাদের আউটপুটে যেটা দিচ্ছি আর মাঝে যে লস, এই দুটো অ্যাড করলে কিন্তু আমরা ইনপুট পাওয়ারটা পাই। আর এখানে ভ্যালুগুলো বসানো হয়েছে, আউটপুটের মান বসানো হয়েছে ভিআই, আর লসেস যে আমরা একটু আগে লসের একটা ফর্মুলা দেখছিলাম যে এটা ছিল ভেরিয়েবল লস আর এটা ছিল কনস্ট্যান্ট লস, সি ওই কনস্ট্যান্ট থেকে আসছে। তো ভেরিয়েবল লস আমরা দেখছিলাম আর্মেচারটা ভেরি করে এটা, আর এটা হলো কনস্ট্যান্ট লসটা। তো এগুলো মান বসাই দিছে। আই এ সমান আমরা জানি এটা হলো লোড কারেন্ট আর এটা হলো শান্ট কারেন্ট, এই দুটো অ্যাড করে দিলে আর্মেচারের কারেন্টটা পাওয়া যায়। তো আই এই জন্য এখানে ভ্যালুটা বসানো হয়েছে আই এর। আর ডাব্লিউসি এটার তো ফিক্সড ভ্যালু, এটা ভাঙানোর কিছু নেই, এই জন্য এটা এখানে এরকম আছে। এখন এটাকে ডিফারেন্সিয়েট, আচ্ছা এখন ইটার ভ্যালু বের করবে আউটপুট বাই ইনপুট। আর এখানে বলা আছে যে আইএসএস ইজ নেগলিজিবল, মানে শান্ট কারেন্ট আমরা একটু আগে একটা ম্যাথেও দেখছি যে শান্ট কারেন্ট ইগনোর করে, যেহেতু ভ্যালুটা খুব কম, তো এই জন্য এখানে শান্ট কারেন্টটা ইগনোর করছে, আই এ সমান আই লিখে নিছে। তাহলে এই যে এখানে আমি দেখি এই যে আউটপুট বাই ইনপুট, আউটপুট বসানো হচ্ছে এই যে ভিআই, আর ইনপুট ভিআই প্লাস আই স্কোয়ার আর এ প্লাস ডাব্লিউসি। তো আই এ ইকুয়াল টু আই যেহেতু, তাইলে আই এ সমান আই, তাহলে আই স্কোয়ার আর এ আর ডাব্লিউসির মান বসানো হয়েছে। এখন এখানে ভিআই দিয়ে উপর নিচকে ভাগ করা হয়েছে, মানে লব হর দুইটাকেই ভিআই দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এখানে যদি ভিআই দিয়ে ভাগ দিই তাহলে এখানে 1 চলে আসবে, আর এটাকে যদি ভিআই দিয়ে ভাগ দিই, আচ্ছা পেজটা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা তাহলে এটা 1 চলে আসবে। আর এইটাকে যদি ভিআই দিয়ে ভাগ দিই তাহলে আই আই কাটাকাটি যাবে, তাহলে হবে আই এ আই আর এ বাই ভি, এটাকেও ভাগ দিলে ডাব্লিউ সি বাই ভিআই। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব ইয়ার সাপেক্ষে, যে কারেন্টের সাপেক্ষে, লোড কারেন্টের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে এখানে একটা কথা লেখা আছে ইজি করার জন্য ডিফারেন্সিয়েটটা, কারণ কি এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, কারণ ভগ্নাংশ আছে। তো এর এখানে একটা লজিক ইউজ করছে যে ইফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম, মানে ইটার ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন এই হরটা মিনিমাম হবে, ডিনোমিনেটর মানে হরটা যখন মিনিমাম হবে আমার ইটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, কারণ এটার ইনভার্সটা করলে এটা ম্যাক্সিমাম পাবো, এই জন্য এইটার ম্যাক্সিমাম বাইর করার জন্য এইটার মিনিমাম বাইর করছে। তো এটার মিনিমাম বের করার জন্য এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো 1কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি জিরো হবে, কারণ কি যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে এটা 0 আসে। আর এটার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, এই যে এটা আসবে, কারণ আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে আর এ বাই ভি এটা কি একটা কনস্ট্যান্টের মতো কাজ করতেছে। আর আই এর ডিফারেন্সিয়েট যদি আই এর সাপেক্ষে করি তাহলে 1 আসবে, এটা আমরা জানি অলরেডি। যদি আমরা আগে ডিফারেন্সিয়েশন করা থাকে সবারই জানার কথা, যে চলক এক্স হয় তো এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওইটা 1 চলে আসে। আর ডাব্লিউ সি বাই ভিআই এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আই এর সাপেক্ষে তাহলে কি আসবে, এই যে -1 বাই আই স্কোয়ার হয়ে যাবে। এটাও বোঝার কথা, ওই যে ডিফারেন্সিয়েটের কেউ না বুঝে থাকলে ফর্মুলা আগে দেখে নিলে হবে। ডিফারেন্সিয়েটের যে বেসিক ফর্মুলা ছিল যে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করলে এন এক্স টু দি পাওয়ার n-1 আসে, তো ওইভাবে করলে এটা চলে আসবে। তারপরে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি আর ভিটা কাটাকাটি যাবে, এই পাশে আনলে ভি দুই পাশ থেকে কাটাকাটি যাবে, তাহলে এটা আই স্কোয়ার আর এ ইকুয়াল টু ডাব্লিউসি হয়ে যাবে। তো এখান থেকে তাহলে কি আসতেছে কন্ডিশনটা, জেনারেটর ইফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম হয় ভেরিয়েবল লস ইকুয়াল টু কনস্ট্যান্ট লস, মানে ভেরিয়েবল লস আর কনস্ট্যান্ট লস যদি সমান হয় তাহলে জেনারেটর ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে।
তো এটা থিওরির জন্য আসতে পারে, তো এই জন্য ক্যালকুলেশনগুলো একটু প্র্যাকটিস করে নিলে হবে। আর একটা ম্যাথ আছে সামনে দেখবো, ওই ম্যাথে এই কন্ডিশনটা ইউজ করছে, তো এই জন্য কন্ডিশনটাও মাথায় রাখতে হবে আর কি। তো এখানে দেখি একটা ম্যাথ, এ 10 কিলোওয়াট 250 ভোল্ট ডিসি 6 পোল শান্ট জেনারেটর রানস এট 1000 rpm when delivering full load. The armature has 534 lap connected conductors, এই যে এখানে ল্যাপ উইন্ডিং ইউজ করা হয়েছে। ফুল লোড কপার লস ইজ 0.64 কিলোওয়াট, দ্য টোটাল ব্রাশ ড্রপ ইজ 1 ভোল্ট। এখানে কিন্তু একটা খেয়াল রাখার জিনিস যে টোটাল ব্রাশ ড্রপ একবারে বলে দিছে, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে না। আর ডিটারমাইন দ্য ফ্লাক্স পার পোল, মানে ফাই বের করতে বলছে, ওই যে জেনারেটর ইএমএফের সূত্রে যে ফাইটা ছিল ওইটা বের করতে বলছে। নেগলেক্ট শান্ট কারেন্ট, তাহলে শান্ট কারেন্টটা ইগনোর করা যাবে যেহেতু ওইটার ভ্যালু ধরে নেওয়া হচ্ছে কম। সিন্স এই যেখানে বলা আছে শান্ট কারেন্ট নেগলিজিবল, দেয়ার ইজ নো শান্ট কপার লস, দ্য কপার লস অকার্স ইন আর্মেচার অনলি। তো এই জন্য আই ইকুয়াল টু আইএ করে নিছে। তো লোড কারেন্ট বের করতে হয় কীভাবে আমরা জানি, ওই লোডের এখানে এই যে দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে একটা ফর্মুলা ছিল মনে আছে কিনা, আমি যদি একটু একে দেখাই, পি ইকুয়াল টু ভিআই, এই ফর্মুলাটা দিয়ে আসলে করছে। তাহলে এখানে আমার আই সমান কত হবে, পি বাই ভি হবে। তাহলে এখানে এই যে 10,000 ভাগ এই 250 দিলে আমার এই যে লোড কারেন্টটা চলে আসবে। তো আই স্কোয়ার আর এ এটা সমান আমরা জানি কপার লস। তো এখানে যদি ভ্যালুটা বসাই, আই এর ভ্যালুটা এই যে এটা হলো 40 অ্যাম্পিয়ার, এটা বসাইছে, আর আর এটা বের করে নিবে আর কি। আর এটা 0.64 কিলোওয়াট, এটা এখানে দেওয়া আছে কোশ্চেনে, এই যে ফুল লোড কপার লস ইজ 0.64 কিলোওয়াট। এখানে তো আর্মেচারের কারেন্টটা আর ওই লোড কারেন্টটা সমান হওয়ার ফলেই কিন্তু ওই ফুল লোড কপার লস শুধু আমার আর্মেচারটা দিয়েই বের করা যাচ্ছে। তাহলে এখানে বসাই দিও, বসাই দিলে আর এর মানটা বের হয়ে যাবে। আর আই এ আর এর ড্রপ এটা কীভাবে বের করছে, আই এ ইন্টু আর এ করছে। তো আই এর ভ্যালু আমরা দেখছি 40, আর মাত্র বের করলাম আর এ সমান 0.4। তো এই দুইটা গুণ করলে আমরা আর্মেচারে কী পরিমাণ ড্রপ আসে সেটা দেখতে পারবো। আর ব্রাশ ড্রপ এখানে এখানে একটু ভুল আছে লেখায়, এটা আসলে 1 হবে। ওই যে আমরা বললাম এখানে কিন্তু 1ই ধরছে, কিন্তু এই জায়গায় লেখার ক্ষেত্রে ভুল করছে, এটা হবে ডিরেক্ট 1 হবে, ঠিক আছে, এটা ডিরেক্ট 1 ভোল্ট হবে। তো এটা একটু ঠিক করে নিও তোমরা। তো এখানে তাহলে জেনারেটর ইএমএফটা হবে যে আমার লোডের ভোল্টেজটা হলো কত 250 ভোল্ট, আর হলো আমার আর্মেচারের ড্রপ প্লাস ব্রাশ ড্রপ। আর এখানে তো সিরিজ উইন্ডিং নাই, তো সিরিজ উইন্ডিং ব্যাপার নাই। আর শান্ট উইন্ডিং যেহেতু বলছে নেগলিজিবল, তো ওই জন্য ওইটা ড্রপ বাদ দেওয়া হয়েছে। তো এটা যোগ করলে আমরা জেনারেটর ইএমএফটা পাই যাই। এখন আমরা যে ফর্মুলা একটু আগে শিখছি যে ইজি ইকুয়াল টু, এই ফর্মুলাটা দেখছিলাম 5Zn/60 P/A। তো এখন ভ্যালুগুলো বসাই দিলে হবে। জেনারেটর ইএমএফ বের করে নিলাম 267, ফাই তো বের করতে হবে। আর জেড এর মান দেওয়া আছে, দেখা যাবে যে এখানে 534 কন্ডাক্টর ইউজ করা হয়েছে আর্মেচারে, তো ওইটার মান বসানো হয়েছে। আর এনটা হলো আমাদের ছিল যে রোটেশন নাম্বার, আর্মেচার কত ঘুরতেছে পার মিনিটে। তো এখানে যদি দেখি যে 1000 rpm দেওয়া আছে, তাহলে এখানে বসাই দিব 1000, আর 60 তো 60। আর ল্যাব কানেক্টেড উইন্ডিংয়ের জন্য দেখছিলাম যে এ আর পি, এ ইকুয়াল টু পি হয়, এই জন্য এখানে এর ভ্যালুটা পি এর সমান বসাইছে। পিটা কী ছিল, পোল নাম্বার, এই যে এখানে দেওয়া আছে 6 পোল, তাহলে পি ইকুয়াল টু 6 বসাই দিব। আর ল্যাব উইন্ডিং হওয়াতে এ ইকুয়াল টু পি হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ফাইয়ের মানটা পেয়ে যাব। আর ফ্লাক্সের ইউনিট আমরা জানি ওয়েবার, এই জন্য ওয়েবার দিয়ে লেখা হয়েছে। তাহলে এটা গেল আমাদের 26.23 এক্সাম্পল। এরপরে পরের আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, পরের এক্সাম্পল এটা হলো, এটা তো দেখাইছি, an 8 pole DC shunt generator with 778 web connected armature conductors running at 500 rpm supplies a load of 12.5 ohm resistance at terminal voltage of 50 volt. The armature resistance is 0.24, the field resistance is 250 ohm. Find the armature কারেন্ট, দ্য ইন্ডিউসড ইএমএফ, দ্য ফ্লাক্স পার পোল। অনেকটা সেম ম্যাথই। তো এখানে আগে ইয়াটা ড্র করে নিলে সুবিধা।
আগেরটাও ড্র করে নিলে হয়তো আগেরটাতে দেখায় নেই আর কি, এখানে ড্র করে দেখাইছে। তো আগের মতো এখানে লোড কারেন্টটা বের করে নিছে 250 বাই আই ইকুয়াল টু ভি বাই আর করছে, তো 250। আর লোডের কারেন্ট এখানে দেওয়া আছে, সরি লোড রেজিস্ট্যান্স এখানে এই যে দেওয়া আছে 12.5 ওহম। তো এটা এখানে বসাই দিছে, বসালে আমরা পেয়ে যাচ্ছি লোড কারেন্ট। আর শান্ট কারেন্ট বের করতেছে, তো এই শান্ট যে উইন্ডিংটা যেহেতু এটার সাথে প্যারালাল আছে, তার লোডের ভোল্টেজটাই এখানে আসবে। তাইলে এখানেও ভি বাই আর করবো, ভোল্টেজ হলো 250, রেজিস্ট্যান্স হলো 250 ওহম, তাইলে ভি বাই আর ভাগ দিলে 1 এম্পিয়ার আসতেছে। তাহলে আর্মেচার কারেন্টটা কত হবে, এদিকের 1 এম্পিয়ার আর এদিকে 20 এম্পিয়ার যোগ করলে 21 এম্পিয়ার। তাহলে ইনডিউসড ইএমএফটা আমাদের কি দাঁড়ালো এখন, যে আমার লোডের যে ভোল্টেজ সেটা আর আর্মেচারের ভোল্টেজটা, আর্মেচারের ভোল্টেজটা কত হবে, আর্মেচারের ড্রপটা আর কি, তো ড্রপটা হবে আই আর করলে পাবো, এটা হলো আই। আর আর দেখা যাচ্ছে যে এই যে 0.24 ওহম আর্মেচারের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো এটা করলে এটা পাই যাচ্ছে। আর এখানে কিন্তু ওই ইয়াটা ধরা হয়নি, ওই যে ব্রাশ ড্রপ মানে দেওয়া নাই, দেওয়া না থাকলে ধরতে হবে যে জিরো আর কি, এখানে কোথাও ব্রাশ ড্রপের কথা বলা নাই, তো এই জন্য ওইটা না থাকলে ওইটা বাদ দিয়ে হিসাব করে নিব। তাহলে এটা হলো আমাদের ইজির ভ্যালু এখানে বসাই দিব। তাহলে আর কি বের করতে বলছে আমাদের, ফ্লাক্স পার পোল, তো আগের মতো ভ্যালুগুলো বসাই দিতে হবে। আর এখানে একটা খেয়াল রাখার বিষয় হলো, এটা ছিল হলো ওয়েব কানেক্টেড আর্মেচার উইন্ডিং, তো এই জন্য এ এর মান 2 বসানো হয়েছে, ওই যে আমি আগে বলছিলাম। তো আর পোল নাম্বার দেওয়া আছে 8, এই যে 8 বসাইছে। আর জেড হলো কন্ডাক্টর নাম্বার, এই যে এখানে 778 কন্ডাক্টরস ইউজ করা হয়েছে। আর এন হলো রোটেশন নাম্বার, এই যে 500 আরপিএম দেওয়া আছে। তো ভ্যালুগুলো বসাইলে আমরা এটা চলে আসবে। আচ্ছা, তো এটাই আমাদের লাস্ট এক্সাম্পল। আচ্ছা, তো এখানে কি বলছে, এটাতে ওই ইফিসিয়েন্সিটা বের করবে, ইফিসিয়েন্সির একটা ম্যাথ আছে। তো এই শান্ট জেনারেটর ডেলিভার্স 195 এম্পিয়ার এর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, পিডি মানে পটেনশিয়াল ডিফারেন্স মানে টার্মিনাল ভোল্টেজই আর কি, পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ আর কি। তো টার্মিনাল পটেনশিয়াল ভোল্টেজ 250 ভোল্ট। দ্য আর্মেচার রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্য আয়রন অ্যান্ড ফ্রিকশন লসেস, এই যে এখানে কিন্তু আয়রন ফ্রিকশন লসটা দেওয়া আছে একসাথে 950 ওয়াট। ফাইন্ড ইএমএফ জেনারেটর কপার লসেস আউটপুট অফ দ্য প্রাইম মোটর, মানে যেই মোটরটা ঘুরাইতেছে সেটা, তারপর কমার্শিয়াল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সিস। তাহলে দেখি কিভাবে করা হচ্ছে। ফার্স্টে এখানে শান্ট কারেন্টটা বের করছে, তো শান্ট কারেন্ট এখানে ডায়াগ্রামটা ড্র করলে ভালো হতো, ওরা ড্র করে নেই। আগেরটা দিয়েও দেখতে পারি, আগেরটা দিয়ে যদি দেখি যে এখানে ড্র করা আছে যে শান্ট উইন্ডিংটা আমরা জানি লোডের সাথে প্যারালাল থাকে, তাহলে লোডের ভোল্টেজটা এটার ভোল্টেজ হবে। তো এখানে এটা ইউজ করছে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি আর শান্ট উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, এই যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর করলে কারেন্টটা পেয়ে যাব। আর আর্মেচার রেজিস্ট্যান্সটা আমরা জানি লোডের কারেন্ট আর শান্টের কারেন্ট দুইটা অ্যাড করে দিলে আর্মেচারের কারেন্ট পাওয়া যায়। তাহলে এখানে শান্টের কারেন্ট হলো 5, আর লোডের কারেন্টটা যদি আমরা দেখি এই যে 195 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে এই দুইটা যোগ করলে আমরা আর্মেচারের কারেন্টটা পেয়ে যাব। তাহলে আর এরপর আমরা বের করব আর্মেচারের ভোল্টেজ ড্রপ, যেহেতু আমাদের ইএমএফ জেনারেটর বের করতে বলছে, তাহলে আর্মেচার ড্রপটা বের করতে হবে। আর এখানে তো ওই ব্রাশের কথা বলা নাই, তাহলে ব্রাশেরটা বাদ যাবে। তো আর্মেচারের ড্রপটা বের করে জাস্ট লোডের ড্রপের সাথে অ্যাড করে দিলে জেনারেটর ইএমএফটা চলে আসবে। তো এখানে আর্মেচার ড্রপটা বের করছে আইএ আর এ, কারেন্ট তো বের করে নিচ্ছে আর্মেচারের। আর রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে, যে আর্মেচার রেজিস্ট্যান্স 0.02 ওহম, তো খুবই কম। খুব কম রাখার কারণ হলো যাতে বেশি হলে কিন্তু লোডে আমি বেশি ভোল্টেজ পাবো না, এই জন্য প্র্যাকটিক্যালি আর্মেচার রেজিস্ট্যান্সটা অনেক কম রাখার চেষ্টা করা হয়। তো এখানে তাহলে দেখা যাচ্ছে এই দুইটা আইআর করলে আমি 4 ভোল্ট পেয়ে যাচ্ছি, তো দুইটা অ্যাড করলে আমার জেনারেটর ইএমএফটা আসতেছে 254 ভোল্ট। তাহলে প্রথম কোশ্চেনটা হয়ে গেলাম। তারপর সেকেন্ড কোশ্চেনে আমাদের বলছে কপার লসেস বের করতে, মানে টোটাল কি কপার লস হইতেছে এই জেনারেটরে। তো ফার্স্টে বের করে নিছে আর্মেচার কপার লস, আই স্কোয়ার আর এ করলেই এটা পেয়ে যাব। সেমভাবে শান্ট কপার লসটা বের করছে পি ইকুয়াল টু ভিআই, এটা দিয়ে পি ইকুয়াল টু ভিআই করলে আমরা পাচ্ছি কি, এটা আই স্কোয়ার আর দিয়ে করলেও হবে, শান্ট যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে ওটা দিয়ে করলে হবে। এখানে পি ইকুয়াল টু ভিআই ওটা দিয়ে করছে। তো ভোল্টেজটা আমরা জানি লোডের ভোল্টেজটাই আসবে যেহেতু শান্ট উইন্ডিংটা লোডের প্যারালাল থাকে, তো এখানে এই জন্য 250 ভোল্ট ইউজ করা হয়েছে। আর শান্ট কারেন্টটা একটু আগে বের করা হয়েছে 5 এম্পিয়ার, তো এটা বসাই দিছে, এখানে বসালে আসতেছে
1250 ওয়াট। তো এই দুইটা অ্যাড করলে আমরা টোটাল কপার লস পাবো, কারণ আমরা জানি যে আর্মেচার উইন্ডিং আর শান্ট উইন্ডিং এখানেই এই দুইটাতেই কপার লসটা হয়। তারপর টোটাল কপার লস অ্যাড করলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2050 ওয়াট। এরপর আছে আমাদের স্ট্রে লসেস, এটা দেওয়া আছে ডিরেক্ট, এই যে 950 ওয়াট, ওই যে আয়রন আর ফ্রিকশন লস যেটা হয়। তো এই দুইটা অ্যাড করে দিলেই আমরা পেয়ে যাব টোটাল লসটা। তো টোটাল লস বের করার জন্য কপার লস আর এই যে স্ট্রে লস এই দুইটা অ্যাড করা হয়েছে, তাহলে আসতেছে আমাদের 3000 ওয়াট। তো এখানে থার্ড কোশ্চেনে আমাদের বের করতে বলছে আউটপুট কত হবে। তো এখানে আউটপুট বের করার জন্য ওই যে লোডের যেহেতু কারেন্ট দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে লোডের কারেন্ট ভোল্টেজ গুণ করলে আমরা আউটপুট পাওয়ার যেটা সেটা পেয়ে যাব। তাহলে সেটা কত, 250 ইন্টু এই যে 195, এই দুটো মাল্টিপ্লাই করলে চলে আসতেছে 48,750। আর ইনপুট পাওয়ার জন্য আমাদের লসটা আর আউটপুট পাওয়ার, এই দুইটা লস আর আউটপুট পাওয়ার যোগ দিলে আমরা ইনপুটে কি পরিমাণ পাওয়ার দিছি সেটা পাবো। আর ইনপুট পাওয়ারটাই হবে আমার মোটরের জন্য, এখানে প্রাইম মুভার লেখা হয়েছে। প্রাইম মুভার মানে যেই মোটরটা আর কি জেনারেটরটাকে মুভ করাইতেছে, তো ওই মোটরের আউটপুটটা পেয়ে যাবো, মানে মোটর কি পরিমাণ সে আউটপুট দিয়ে ঘুরাইতেছে আমার জেনারেটরটাকে। তো এটা হলো টোটাল সে পাওয়ারটা এই আমার যে মোটরের 51,750, মানে একটু ঘুরাই বলছে, সরাসরি বলে নেই যে আমার জেনারেটরের আউটপুট কত। আচ্ছা, তাহলে এখন হলো ডিতে বলছে কমার্শিয়াল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, মানে তিনটা যে আমরা এফিসিয়েন্সি শিখছিলাম, তো ভ্যালুগুলো জাস্ট বসাই দিতে হবে, সূত্রগুলো একটু মনে রাখতে হবে আর কি। তো এখানে জেনারেটেড ইনপুট আমরা একটু আগে দেখলাম, ইনপুট পাওয়ার যে 51,750 আর 51,750 আর স্ট্রে লস দেওয়া আছে 950। এখন ইলেকট্রিক্যাল পাওয়ার প্রডিউসড ইন আর্মেচার, এটা পেয়ে যাব এই যে ইনপুট থেকে আমি যদি এই স্ট্রে লসটা মাইনাস করে দিই, কারণ এটা আসলে মেকানিক্যাল লস। তো এই জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটর এটা পাইতে গেলে, প্রডিউসড ইন আর্মেচার এটা পাইতে গেলে মেকানিক্যাল লসটা বাদ দিয়ে দিব। তারপর এনএম আছে, এনএমটা হলো যে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি পাওয়ার জন্য আমরা যদি ফর্মুলাটা একটু দেখে আসি, ফর্মুলাটা কী ছিল যে একটু দেখে আসি ফর্মুলাটা। তো এখানে ছিল টোটাল পাওয়ার জেনারেটেড, মেকানিক্যাল এফিসিয়েন্সির জন্য টোটাল পাওয়ার জেনারেটেড ভাগ মেকানিক্যাল পাওয়ার সাপ্লাইড। তাহলে এখানে উপরে আসবে টোটাল যে ইলেকট্রিক্যাল পাওয়ার সেটা হলো 50,800, আর আমরা যে জেনারেটেড ইনপুট যেটা দিতেছি সেটা দিব, মানে এটা হলো ওই যে মোটর যেটা ঘুরাইতেছে সেটার পাওয়ারটা। তো এই দুটো ভাগ দিলে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি পাবো। আর ইলেকট্রিক্যাল কপার লসটা ইলেকট্রিক্যাল লস, এখানে এই যে টোটাল কপার লস দেওয়া আছে 2050, ওইটা এখানে বসাইছে। ইলেকট্রিক্যাল লস বের করার ক্ষেত্রে এটা লাগবে। তো এটা বের করার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সির ফর্মুলাটা যদি দেখে আসি একটু, এখানে বলা আছে উপরে ওয়াটস অ্যাভেলেবেল ইন লোড সার্কিট, মানে লোডের পাওয়ারটা, আর নিচে দিতে হবে জেনারেটেড মার যে টোটাল ওয়াটস জেনারেটেড। তো এখানে আসে টোটাল ওয়াটস জেনারেটেড, এটা আসলে এই যে এই ভ্যালুটাই তো বসাইছে, যে উপরে বসতেছে আমার যেটা 48,750। আচ্ছা, আমি আরেকটু দেখে আসি, ফর্মুলাটা ভুলে গেছি। এখানে ওয়াটস অ্যাভেলেবল ইন লোড সার্কিট, তাহলে লোডের পাওয়ারটা হবে। আচ্ছা, লোডের পাওয়ারটা আমরা একটু আগে ক্যালকুলেট করছি, এই যে এখানে যে আউটপুট পাওয়ারটা, এই যে লোডের বা এখান থেকে সরাসরি বের করা যায় যে লোডের ভোল্টেজ আর কারেন্ট মাল্টিপ্লাই করলে। তাহলে এই যে এখানে আমার যে লোড পাওয়ার এটা বসানো হয়েছে, আর নিচে বসানো হয়েছে জেনারেটেড ইএমএফটা। তো জেনারেটেড ইএমএফ এখানেও বের করা হয়েছে, এটার সাথে সরাসরি অ্যাড দিছি ইলেকট্রিক্যাল কপার লস। এখানে 48,750, এটা হলো যে আমাদের ইয়ার পাওয়ারের সাথে আর কপার লসটা অ্যাড দিতে হবে। ওই আমার যে উইন্ডিংগুলোতে যে কপার লস আছে সেটার সাথে যদি আমি আউটপুটটা অ্যাড দিই, তাহলে জেনারেটেড ইএমএফটা পাবো এখানে। তো এটা দিয়ে ভাগ দিলে আমার চলে আসবে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। আর এটা ভাগ দিয়ে বের না করে আমরা দেখছি যে ইটা সিটা কিন্তু ইটা এম আর ইটা ই গুণ করলেই পাওয়া যায়। সো এটা আর আলাদা করে বের করার দরকার নাই, এখানে যদিও বের করে দেখাইছে। আমরা যদি একটু আগে একটা ফর্মুলা দেখে আসি, যে এখানে বলে দিছে ইটা সিটা আমরা যদি ইটা এম আর ইটা ই মাল্টিপ্লাই করে দিই তাহলে চলে আসবে। তাহলে এখানে
তবে এখানে মাল্টিপ্লাই করার জন্য এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে। তো এই দুইটা মাল্টিপ্লাই করার জন্য 100 দিয়ে ভাগ করে নিতে হবে। ওই যে পার্সেন্টেজ দিয়ে গুণ দিতে হবে না, পার্সেন্টেজ ছাড়া গুণ দিলে যেই সংখ্যাটা আসবে দেখবো যে 0.94 সামথিং আসে। তো ওইটা আবার পার্সেন্টেজে নিয়ে গেলে আমরা কমার্শিয়াল এফিসিয়েন্সিটা পেয়ে যাব। আচ্ছা, এই পর্যন্তই ছিল আমাদের ডিসি যে জেনারেটর। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আর কি। হ্যালো স্যার, লাস্টের ব্যাপারটুকু বুঝি নাই, কমার্শিয়াল এফিসিয়েন্সির ইয়েটা। আচ্ছা, এটা সরাসরি বের করা যাবে, মানে দুইটা মাল্টিপ্লাই করলে বের করা যাবে। এখন কিভাবে করতে হবে সেটা কি বুঝো নি নাকি? আচ্ছা স্যার কিভাবে বের করতে হবে এটাই বুঝিনি। আচ্ছা দেখাইতেছি ড্র করে। আচ্ছা, এটা এইভাবে না করে এখানে এই দুইটা মাল্টিপ্লাই করে কীভাবে ইজিলি পাওয়া সম্ভব, এটা 100 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ নর্মাল ক্যালকুলেশনে পার্সেন্টেজ ইউজ করা যায় না। তো এটা 100 দিয়ে ভাগ দিলে কত হবে? আমি যদি লিখি 982 হবে, ঠিক না? এটা যদি আমরা সংখ্যায় লিখি, আর এটা কত হবে? বা 100 দিয়ে ভাগ দিলে 0.959 হবে। তো এই দুইটা ক্যালকুলেটরে যদি আমি গুণ দিই, আমি গুণ দিয়ে দেখতেছি আমার হাতের পাশে ক্যালকুলেটর আছে, যে গুণ দিলে কত আসে দেখতেছি। গুণ দিলে 0.9417 আসতেছে। তো তাহলে লিখি এখানে 0.9417। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিব, এখন 100 দিয়ে গুণ দিব পার্সেন্টেজে নেওয়ার জন্য, সরি। তাহলে এটা কত আসবে পার্সেন্টেজে? 94.17% বা 94.2 বলা যায়। এই যে তাহলে এটার সাথে ম্যাচ করছে। এখন কি বোঝা গেছে কিনা? জি স্যার, এখন বুঝছি। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? না হলে আমরা শেষ করতে পারি আজকের। আর ডিসি মোটরটা আছে 2 সপ্তাহ, সামনে 2 সপ্তাহে হয়ে যাবে আমাদের, মানে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হতে পারে আর কি মিড টার্ম। তাহলে কি শেষ করব আমরা? স্যার ভিডিওগুলো দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড, এই যে